বাটির মধ্যে, চুলার মধ্যে কিন্তু রান্না হচ্ছে, দেখতেছেন ধোয়া উঠতেছে। আর যে ইঞ্জিন অয়েলের বোতল ভার্সন 2। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। টাইটেল আর থাম্বনেলে নিশ্চয়ই কিছু না কিছু দেখে বুঝতে পারতেছেন যে কি বিষয় আজকে ভিডিওটা। আর এখন টাইটেল আর থাম্বনেলের মুখোশ উন্মোচন করতে যাচ্ছি। বেশ কিছুদিন আগে আমি এক সেট ফ্রিকশন প্লেট, আমরা যেটাকে ক্লাস প্লেট বলি, তো এই ক্লাস প্লেট এক সেট পেয়ে যাই। এবং এই ফ্রিকশন প্লেট আর প্রেসার প্লেটটা হচ্ছে বাজাজ পালসার NS160-তে ব্যবহারের উপযোগী। যে ভাই এটা কিনছিল উনি আসলে ভুলে এটা কিনছিল, পরে ওনার আর কাজে লাগে নাই, তো প্যাকেট তো ছিঁড়ে ফেলছে, এখন তো আর এটা দোকানদার ফেরত নেবে না। তো পরে ঘটনাচক্রে ওনার কাছ থেকে আমি এটা নিয়েছি। আমার তো এটা কাজে আসবে ভবিষ্যতে। কিন্তু এই যে উনি এই যে ফ্রিকশন প্লেট আর হচ্ছে প্রেসার প্লেটটা প্যাকেটটা ছিঁড়ে ফেলছে, এখন তো এগুলোর গায়ে বাতাস লাগবে। আর এইভাবে যদি এটা রেখে দেই, এটার গায়ে যে ধাতব পদার্থগুলো আছে এটার মধ্যে কিন্তু মরিচা পড়তে শুরু করবে। আর মরিচাটা পড়লে কি হবে, এই ফ্রিকশন প্লেট আর প্রেসার প্লেট কিন্তু শেষ, না চালাইয়াই শেষ। তো এটা তো হইতে দেওয়া যায় না, তাই না? তো এখন এটারে প্রিজার্ভ করতে হবে। আর প্রিজার্ভটা কিভাবে করব? তো প্রিজার্ভ করার জন্য একটা ইঞ্জিন অয়েলের বোতল বেছে নিছি। এই বোতলটারে উপরের অংশ দিয়ে দেখেন কাটতেছি, কেটে তারপরে এটারে দিয়ে দিলাম। আর যে ইঞ্জিন অয়েলের বোতলটারে কাটিয়ে এটারে ভিতরে ভরলাম এই ফ্রিকশন প্লেট আর হচ্ছে প্রেসার প্লেট। এই বোতলের মধ্যে আগে থেকে আমার ইঞ্জিন অয়েল ছিল। তো এই ইঞ্জিন অয়েলের মধ্যে এই পুরা ফ্রিকশন প্লেট আর প্রেসার প্লেটটাকে একদম পুরা ডুবিয়ে রাখবো। তো ডুবানোর জন্য আমার আরও কিছু ইঞ্জিন অয়েল প্রয়োজন। এবার দেখুন আরেকটা ইঞ্জিন অয়েলের বোতল আছে আমার কাছে, এইটার এখন ঢালতেছি। ঢেলে সুন্দর করে একদম পুরো ভরে রেখে দিলাম। কিন্তু এখন তো ঘটনা আরও বাইরে গেছে। তো ওই যে আমি চাকু দিয়া এটারে কাটছিলাম, যেটার বোতলটার ভিতর ভরলাম, এই বোতলটার মধ্যে আমার এক্সট্রা আরও যে ইঞ্জিন অয়েল আমি ঢালছি, ওইটা ঢালতে গিয়ে আমি লক্ষ্য করছি যে ওই কাটার ওই দিক দিয়ে এটা উপচায়ে পড়তে পারে। এখন ওই কাটা অংশটারে বন্ধ করতে হবে। আর বন্ধ করার জন্য এখন চলে গেছি হচ্ছে চুলার কাছে, রান্না বাড়া করতে হবে। ছোট একটা স্টিলের বাটির মধ্যে ওই যে পলিথিনের কাগজ আছে না, আমরা ময়লা টয়লা ফালাই বা ওই বাজারে গেলে শাকসবজি বিক্রেতারা দেয়, এই পলিথিনের ব্যাগ 2-3টা একদম পুরা দিয়ে দিছি গরম বাটির মধ্যে। চুলার মধ্যে কিন্তু রান্না হচ্ছে, দেখতেছেন ধোয়া উঠতেছে। তো এই প্লাস্টিকটা একদম পুরো গলে পানির মতো হয়ে যাবে, ঠিক আছে? তো এই গলে যাওয়া প্লাস্টিকটাকে এখন বোতলের সেই ফাটা অংশে, কাটা অংশে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি। এই প্রলেপটা দেওয়ার কাজ শেষ। আর এখন ওই ইঞ্জিন অয়েল আরও যদি উপচায়, ওই কাটা দাগের মধ্যে যদি চলেও আসে বা কাটা দাগের উপরেও যদি উঠে, এখন কিন্তু আর পড়বে না। দেখছেন, একটু কাজের জন্য আমারে কত কিছু করতে হয়েছে। যাক ভাই, তারপরও আমার ওই যে ওই ভাইয়ের কাছ থেকে পাওয়া ফ্রিকশন প্লেট আর প্রেসার প্লেটরা ভালো থাকুক। এখানে 5টা ফ্রিকশন প্লেট আছে আর 5টা প্রেসার প্লেট আছে। আমার পালসার NS160 39,000 কিলোমিটার ক্রস হয়ে গেছে, কিন্তু এখনও এটা যেভাবে চলতেছে আমার মনে হয় যে এটা 50,000 কিলোমিটারের আগে প্রেসার প্লেট আর ফ্রিকশন প্লেটে হাত দেওয়া লাগবে না। তো ওইটা যেহেতু পেয়ে গেছি, ওইটার আমি আগে থেকে সংরক্ষণ করলাম, রেখে দিই, থাকুক না, নষ্ট তো আর হবে না, তাই না? ক্লাস প্লেট ও প্রেসার প্লেট সংরক্ষণের গল্প করতে করতে চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাবেক মাঠের এলাকায়। আর এবারে করতে যাচ্ছি আরেকটি কাজ, যে কাজটি করার জন্য আমি এতদিন অনেক অপেক্ষায় ছিলাম। ঠিক আছে, ঢুকি, তারপরে দেখাচ্ছি কোন কাজটি করার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম। ব্যাস, কাজের জন্য আমি রেডি। এই তো, এটা হচ্ছে আমার Insta 361 আর 2 in এডিশনের ইনভিজিবল স্টিক। আর এটা হচ্ছে
বুলেট টাইম বান্ডেলের নিচের যে ট্রাইপডটা আর কি, এইটাই আমার কাছে এতদিন ছিল না। এটা আমি আলি এক্সপ্রেস থেকে আনাইছি। আর এইটা আসলে এই দুইটা মিলে একটা বান্ডেল প্যাকে বিক্রি হয়। এটা সিঙ্গেল পাওয়া খুবই মুশকিল, তো খুবই মুশকিল কাজটারেই মানে সাধন করে ফেলাইছি। আলি এক্সপ্রেসেও যে এটারে শুধু সিঙ্গেল খুব বেশি পাওয়া যায় তা না, মিলাই ফেলাইছি যেমনি হোক। এখন আস্তে আস্তে এটারে সেটিংস করি। প্রথমে এটাকে দিলাম ডান্ডা বেরি পড়ায়, তারপরে এখন এটারে ডান্ডা বেরি পড়াই দিব। ব্যাস, ঠিক আছে, আপাতত এতটুকু করলাম, তারপরে মাঠে গিয়ে বাকিটা করতেছি। এবারে চলে আসছি আসল কাজকর্ম করার জন্য। দেখতেই তো পাচ্ছেন একদম পুরা মারাত্মক একটা অস্ত্র হয়ে গেছে। তাইলে এবারে প্রথমে আমার যেটা করতে হবে, স্টিকটারে লম্বা করতে হবে। লম্বা করি, বাস আমার ইনভিজিবল স্টিকটা একদম পুরা সর্বোচ্চ যতটুকু লম্বা করা যায় এটা লম্বা করে ফেলছি। এবং এই দূরবর্তী অবস্থায় যদি আমি এটা দেখাই তাহলে কেমন লাগে। আচ্ছা, এরপরের স্টেপটা হচ্ছে এটার মধ্যে একটা লক আছে, এটারে এখন আনলক করব। আনলক করি, বাস আনলক করে ফেললাম। আর আনলক করার সাথে সাথে এটা কিন্তু ফ্রি হয়ে ঘোরা শুরু করলো। তাহলে এখন চলে যাই যুদ্ধে। আর একটা কাজ বাকি আছে, সেটা হলো ক্যামেরাটারে এখন অন করতে হবে। অন করলাম, ব্যাস। আর এবারে রেকর্ডিংয়ে চাপ দিয়ে দিব। চাপ দিলাম, চলে যাই কাজে। প্রথম স্পট শেষ, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, হাত ধরে গেছে। এবার স্পটটা চেঞ্জ করে আরেকটা স্পটে গিয়ে ঠিক একই কাজটা করব। এবার হচ্ছে সেকেন্ড স্পটের পালা। ক্যামেরা রেকর্ডিংয়ে দিয়ে দিচ্ছি, রেকর্ড শুরু হয়ে গেছে। আর আবার শুরু করে দিই ব্যায়াম। দ্বিতীয় স্পটে ব্যায়াম করা শেষ, হাত ধরে গেছে। এবারে চলে যাব আরেকটা স্পটে। ক্যামেরা রেকর্ডিং অফ করে দিলাম, চলে আসলাম কোথায়, 3 নম্বর স্পটে। এবারে রেকর্ডিংটা অন করি, করলাম, আবার চলে যাচ্ছি ব্যায়ামে। তিন নম্বর স্পটের ব্যায়াম করা শেষ। এবারে আরেকটা লোকেশন, 4 নম্বর স্পট। 4 নম্বর স্পটের জন্য আমি রেডি। এখন রেকর্ডিং অন করব। অন করেছি, এবার হচ্ছে ব্যায়াম করার পালা। চার নম্বর স্পটেরও ব্যায়াম করা শেষ। এটা ছিল সর্বশেষ ব্যায়াম করা, আর পারতেছি না, হাত ধরে গেছে, নাহলে আরও করতাম। আর এবারে দেখুন, এই যে এতক্ষণ ব্যায়াম করলাম, এটা দিয়ে আসলে কি রেজাল্ট আসলো, চলেন রেজাল্টটা এবার দেখা যাক। তো দেখলেন তো, আসলে এটারে বলা হয় বুলেট টাইম শট। এটা নিতে হলে আপনার লাগবে বুলেট টাইম বান্ডিল, অর্থাৎ ইনভিজিবল স্টিক, আর এই হচ্ছে ট্রাইপডটা। তারপরে নির্দিষ্ট প্রোগ্রামে সেট করে এই শটটা নিতে হয়। তো ইনস্টা 360 1R টুইন এডিশন, এটা কিন্তু একটা খুবই একটা ক্রিয়েটিভ ক্যামেরা। সাধারণত এই সমস্ত ক্যামেরার ইউজটা আসলে ওইভাবে নাই। যারা একটু ক্রিয়েটিভ শট পছন্দ করেন এবং সহজে ক্রিয়েটিভ শট, তাদের জন্য এই ক্যামেরাটা একটা বেস্ট একটা ক্যামেরা। তো এই যে আমি যে শটটা আপনাদেরকে দেখাইছি, এই শটটা আমি কি সব সময় নিব, সমস্ত ব্লগে নিব না। এটা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, কোনো সিনেমাটিক শট প্রয়োজন, তখন শুধুমাত্র এই ক্যামেরাটা ব্যবহার করব। তো চলেন ইনস্টা 360 1R টুইন এডিশন দিয়ে আরও কিছু সিনেমাটিক শট দেখি এবং দুর্দান্ত কিছু শট দেখি।
কি কেমন দেখলেন আমার ইনস্টা 360 এর জাদুকরি ফুটেজ? আসলেই তাই, আরও অনেক ক্রিয়েটিভ ফুটেজ বের করা সম্ভব এই ক্যামেরাটির মাধ্যমে, কিন্তু আপনাকে ব্যবহারটা জানতে হবে, ঠিক আছে? আমি অত শত বেশি জানি না, টুকটাক কয়েকটা জানি, মনে থাকে না। এত এত ক্রিয়েটিভ কাজ এটাতে করা যায়, মনে থাকে না। দেখি একটা নোটবুক বানাইতে হবে শুধুমাত্র আমার ইনস্টা 360 এর জন্য, যে কোন ফুটেজটা কীভাবে নিব, কোথায় নিব বা ইত্যাদি আর কি, কয়টা শট নিব। মাথা নষ্ট হয়ে যায় পুরো এই ক্যামেরাটা যখন আমি হাতে নিই। এবার আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি, আর সেই সুখবরটি হচ্ছে ইয়ামাহা MT-15 ইন্ডিয়ান। এটার মধ্যে নতুন একটি সংস্করণ এসেছে, এটাকে বলা হচ্ছে ইয়ামাহা MT-15 ভার্সন 2, এবং আবারও বলছি এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান সংস্করণ। তো ভার্সন 2 এর মধ্যে কী কী পরিবর্তন আছে এবারে সেটা বলছি। নাম্বার 1, আগে ছিল টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন সামনে, আর এইবারে ভার্সন 2 MT-15 দেওয়া হচ্ছে সামনে ইউএসডি ফর্ক সাসপেনশন। বিশাল বড় চেঞ্জ, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। সেকেন্ড যে চেঞ্জটা আনছে সেটা হচ্ছে ইয়ামাহার ওয়াই কানেক্ট মিটার, মানে ওই যে RDR 4B'র স্মার্ট এক্স কানেক্ট মিটার, এরকম যে একটা ফিচারের মিটার আছে ইয়ামাহার, স্মার্টফোনের সাথে যেটা কানেক্ট করে আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়া যায় মিটার কনসোল থেকে, সেটা ইয়ামাহা ওয়াই কানেক্ট মিটার দেওয়া হচ্ছে এই ইয়ামাহা MT-15 ভার্সন 2তে। এতদিন ইয়ামাহার আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র R15 ভার্সন 4-এ এই মিটারের ব্যবহার, আর এবারে চলে আসছে ইয়ামাহা MT-15 ভার্সন 2তে এর ব্যবহার। তো প্রত্যেকটা আপডেটই কিন্তু আমার কাছে খুবই 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 ভালো লাগছে। এখন আবার কেউ কেউ বলতে পারেন যে ভাই ইউএসডি ফর্ক সাসপেনশন তো আমাদের দেশে ভালো ফিডব্যাক দিবে না, আমাদের দেশের রাস্তা ভালো না, হ্যান না ত্যান না, অনেক কিছু। হ্যাঁ, কথা সত্য, ইউএসডি ফর্ক সাসপেনশন ভালো রাস্তার জন্যই এটা বানানো হয়েছে। স্পোর্টস যারা করে, সমান্তরাল রাস্তা, কোনো ভাঙাচোরা থাকবে না, মসৃণ রাস্তার জন্য। ভাঙা রাস্তায় একটু খারাপ ফিডব্যাক দেয়, তাছাড়া অয়েল সিল কেটে যাওয়ার খুবই একটা জোরালো আশঙ্কা থাকে। তো সমস্যা নাই, আমাদের দেশের রাস্তা খারাপ হইলেও আবার এত খারাপ না যে আপনার প্রতিদিন 4 বার করে অয়েল সিল কাটবে তাই না? তো একটু দেখে শুনে চালালে আর রক্ষণাবেক্ষণটা ভালোভাবে করলে ইউএসডি ফর্ক সাসপেনশন থাকলেও আপনাকে এটা অন্তত ক্ষতি করবে না। আর ঝাঁকিটা বেশি লাগার যে এটার একটা সলিউশন দিয়ে দিচ্ছি। সলিউশনটা হচ্ছে আপনার যে স্টক সিটটা থাকবে সেটার মধ্যে আপনি আলাদা কিছু ফোম, আধা ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণে আলাদা ফোম সিটের মধ্যে দিয়ে যদি একটু মোটা করে নেন, তাহলে সিটটা কিন্তু আপনার আরও আরাম দিবে। তো তখন ইউএসডি ফর্ক সাসপেনশনে একটু ঝাঁকি বেশি ফিল হলেও এই ঝাঁকিটা আপনার শরীরে ফিল হবে কম, আমি মনে করি যেটা আর কি। আমার যদি MT-15 থাকতো ইউএসডি ফর্কওয়ালা, তাইলে কিন্তু আমি ঠিক এই কাজটাই করে নিতাম। এবারে হালকা করে ঝাপসা মেরে বলে দিচ্ছি, MT-15 ভার্সন 2 ইন্ডিয়ান কবে বাংলাদেশে আসতে পারে বা মূল্য টুল্য কেমন হতে পারে। দেখেন, MT-15 ভার্সন 2 ইন্ডিয়ান, তাই তো, এটা হচ্ছে ইন্ডিয়ান। তো এই হিসাবে বলা যায় যে এটা বাংলাদেশে অবশ্যই অবশ্যই অফিসিয়ালি আসবে, এতে কোনো সন্দেহ নাই। আবার আরেকটা কথাও সত্য, বাংলাদেশের বাজারের প্রেক্ষাপটে বলা যাচ্ছে আগে থেকেই যে আনঅফিসিয়ালিও কিন্তু এই বাইকটা বাংলাদেশে আসবে, এবং অফিসিয়ালের আগে অবশ্যই আনঅফিসিয়ালি আসার সম্ভাবনাটাই বেশি বলে আমি মনে করি। এখন দাম কত হবে, তো আর কিছু হোক বা না হোক, একটা জিনিস একবারে নিশ্চিতভাবে বলা যেতেই পারে যে অফিসিয়ালি যদি বাংলাদেশে এই বাইকটা আসে তাহলে এর দাম হবে মাশাআল্লাহ, মানে বুঝতেই পারছেন সেই রকম দাম হবে। হ্যাঁ এইটা অন্তত পক্ষে 100% নিশ্চয়তার সাথে বলা যায়। আর যদি পার্সোনাল ইম্পোর্টারদের কাছে বা গ্রে মার্কেটের ওলাদের কাছে যদি আসে, তাহলে আমার মনে হয় কত 4.5 লাখ না, 4.5 লাখ না, 4,30,000 এরকম হবার সম্ভাবনাটাই সবচাইতে বেশি বলে আমি মনে করি। আর অফিসিয়ালি যদি আসে তাইলে ওই যে মাশাআল্লাহ বললাম না, দেখবেন এক টানে এটা হয়তো বা 4.5 লাখ ক্রস করে ফেলবে। ওকে, যাই হোক, ক্লান্ত হয়ে গেছি,
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন এবং মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।